কতদিন আমরা এভাবে ভয় ভয় বাঁচবো? আমি বলি কি, প্রিয়মকে আর ওর বউকে এই বাড়ি থেকে বের করে দিন। বাহ বাহ বৌদি বাহ, দারুণ একটা আইডিয়া দিলে তুমি, যে আমি আর ও এই বাড়ি ছেড়ে চলে যাই, যাতে তুমি আর দাদা দুজনে মিলে এই বাড়ির নতুন মালিক হয়ে যাও, তাই তো? তাহলে কি তোর এই বউয়ের পাগলামোর জন্য আমরা সবাই প্রাণ দিয়ে দেবো? তুই একে এনেছিলিস না এই বাড়িতে, এবার তুই ওকে এখান থেকে নিয়ে যা। ঠাকুমা, তুমি প্লিজ কাকিমাকে পাগল তো বলো না। দেখ প্রিয়ম, তোর অধিকার কেউ কাটছে না, কিন্তু আগামী দিনে ওর কারণে আমরা তো নিজেদের প্রাণ বিপদে ফেলতে পারি না, না? আরে হতে পারে ও হয়তো আমাকেই মারতে চাইছে। এক 60 বছর বয়সী মহিলাকে মাঝ রাতে তারই বাড়িতে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। কে ছিল এই হত্যাকারী? এই হত্যাকারীর কি ওই মহিলার সঙ্গে কোনো শত্রুতা ছিল, নাকি কোনো আপনজনই করেছে এই মহিলার হত্যা? নমস্কার বন্ধুরা, আমি অমিত পাচৌরি। ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদেরকে আমি আমার সঙ্গে নিয়ে যাব উত্তরপ্রদেশের এক শহর লখনউয়ে এই ঘটনার সঙ্গে পরিচয় করাতে। পাগল হয়ে গেছিস? এটা কি করতে যাচ্ছিলি তুই? আরে এই মেয়েটা একদিন আমাদের বাড়ির সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে মারবে। পাগল ও পাগল। কি হয়েছে মা? আর এই গ্যাসের গন্ধ? ওর ভুলে যাওয়ার এই রোগটা বাড়ির সবাইকে একেবারে অতিষ্ঠ করে রেখেছে। আমি যদি সময় মতো এখানে না আসতাম, তাহলে এই বাড়িতে আজকে তোরা কেউ বেঁচে থাকতিস না। জানি না কোথা থেকে এসে জুটেছে এই মেয়ে আমার কপালে। এইসব তোর জন্য হয়েছে, তোর জন্য। লাভ ম্যারেজে ভূত চেপেছিল না মাথায়? দেখে নে লাভ ম্যারেজের ফল কি হলো।
কি করো কি রুচি তুমি? আসলে জানি না কি করে গ্যাস অন থেকে গেছে, আমার মাথা থেকে বেরিয়ে গেল। একদিন না, দুদিন না, 3 দিন না, তুমি রোজ কিছু না কিছু ভুল করতেই থাকো। বুঝতে পারি না নিজের চুল ছিঁড়বো নাকি তোমার। আরে কাজ করো। এবার কি করবো রমেশ? কোম্পানি তো সব বেচে দিয়ে চলে গেল এখান থেকে। এখন এই বয়সে আমি কোথায় আবার চাকরি পাবো? দেখ সত্যম, আমার কাছে অন্য একটা উপায় আছে টাকা রোজগার করার। আমি তো মনে করি তুই এতে টাকা ইনভেস্ট কর, তাহলে দেখবি 2 গুণ কেন 3 গুণ টাকা রোজগার হবে। তুই কখনো ভাবতেও পারবি না যে তোর কাছে এত টাকা চলে আসবে। আচ্ছা, এরকম আবার কি বিজনেস আছে? সমস্যা তো দিন দিন বেড়েই চলেছে। আমি তো বুঝতেই পারছি না যে সাগরের ফিস দেবো কি করে এবার আমরা। আমি বলি কি, একবার মায়ের সাথে কথা বলো না। না, এখন মাকে কিছু বলার কোনো দরকার নেই। আর মাকে বলে তো কোনো লাভও হবে না। কি ভিডিও রে ভাই, দেখা না আমায়। সত্যি এই ভিডিওটা কিন্তু ভাইরাল হয়ে যাবে ভাই। আরে ভাই, আমাকেও দেখা, তোরা দুজন মিলেই মজা নিবি। আরে এরা সব ভিমেন্স কলেজের মেয়ে। এটা কালী মার্কেটে এসেছে, পুরো 50 টাকা দেওয়ার পরেই দোকান মালিক দিয়েছে এটা। এই ভিডিওটা পাঠানো আমায়। না না, এখন না, আগে এই ভিডিওটা দিয়ে আমি আমার পুরো টাকাটা তো তুলি। আচ্ছা শোনো, আমি কিছুক্ষণের জন্য দোকানে গিয়ে বসছি, ঠিক আছে? আর ততক্ষণ ভগবানের দোহাই, ভগবানের দোহাই, তুমি এমন কিছু করো না যার জন্য এই বুড়ি এসে আবার আমাকে কথা শোনায়। হ্যাঁ ঠিক আছে, এইটুকু উপকার করো আমার। হ্যাঁ, কাজ করো। কাকিমা, কিছু খেতে দাও না গো, খিদে পেয়েছে। আমি ঠাকুমাকে বলতেই যাচ্ছিলাম, কিন্তু ঠাকুমা তো এসে তোমাকেই বলবে, তাই আমি ভাবলাম যে সোজা এসে তোমাকেই বলি। ভালো করেছো, চলো আমি তোমাকে কিছু খেতে দিই। হ্যাঁ চলো। কাকিমা তুমি কত ভালো, কিন্তু এই বাড়িতে সবাই তোমাকে বকে, তোমার উপর চেঁচায়, আমার একেবারেই ভালো লাগে না। ভুল যখন আমি করব তখন বকা তো আমিই খাবো, তাই না? কিন্তু কাকিমা তুমি তো এসব ইচ্ছে করে করো না। এই ব্যাপারটা তো সবার বোঝা উচিত, তাই না? সেদিন ঠাকুমাও তোমার উপর কত চেঁচাচ্ছিল, সঙ্গে বাবা মা আর কাকাও, সবাই শুধু তোমাকে বকেই যাচ্ছিল। আগুন! আরে আগুন লেগেছে, আগুন! আগুন! আগুন লেগেছে! কি হয়েছে? আরে আরে, আগুন আরে, সরে লেগেছে, যাও, আগুন! সরে যাও। কেউ এসে পেছনে সরে তাড়াতাড়ি যাও, আগুন সরে নেভা। যাও। তাড়াতাড়ি। আমি আগেই বলেছিলাম যে এই মেয়েকে এই বাড়ির বউ করে তুই আনিস না, কিন্তু আমার কথা কে শোনে? খুব শখ ছিল না তোর লাভ ম্যারেজ করার? মা, আমি তো আপনাকে আগেই বলেছিলাম, কতদিন আমরা এভাবে ভয় ভয় বাঁচবো। আমি বলি কি, প্রিয়মকে আর ওর বউকে এই বাড়ি থেকে বের করে দিন। বাহ বাহ বৌদি, বাহ, দারুণ একটা আইডিয়া দিলে তুমি, যে আমি আরও এই বাড়ি ছেড়ে চলে যাই, যাতে তুমি আর দাদা দুজনে মিলে এই বাড়ির নতুন মালিক হয়ে যাও, তাই তো? তাহলে কি তোর এই বউয়ের পাগলামোর জন্য আমরা সবাই প্রাণ দিয়ে দেবো?
তুই একে এনেছিলিস না এই বাড়িতে, এবার তুই ওকে এখান থেকে নিয়ে যা। ঠাকুমা, তুমি প্লিজ কাকিমাকে পাগল তো বলো না। দেখ প্রিয়ম, তোর অধিকার কেউ কাটছে না, কিন্তু আগামী দিনে ওর কারণে আমরা তো নিজেদের প্রাণ বিপদে ফেলতে পারি না, না? আরে হতে পারে ও হয়তো আমাকেই মারতে চাইছে। রুচির এক অদ্ভুত ধরনের অসুখ ছিল এবং এই অসুস্থতার জন্য শুধুমাত্র ওই নয়, বরং ওর পরিবারের লোকজনকেও এক ভয়ানক পরিস্থিতির মধ্যে দিয়ে সময় কাটাতে হচ্ছিল। অদ্ভুত ব্যাপার হলো এটাই যে রুচির এই অসুখ খুব একটা বড় অসুখ ছিল না। মেডিকেল টার্মে এই অসুখকে দেমেন্তিয়ায় আলজেমের বলা হয় এবং এই অসুখের চিকিৎসা যে কোনো মনোবিদই করতে পারেন। কিন্তু আফসোসের বিষয় এটাই যে এই রোগে ভুক্তভোগী পেশেন্টদেরকে আমাদের দেশে পাগলদের তালিকায় রাখা হয়। রুচির অসুখের আগমন হয়, যার ফল ওর অসুস্থ মানসিক অবস্থা। কিন্তু এই অসুখের আগমন ওর শ্বশুরবাড়ির কেউই বুঝতে পারেনি। তার মানে এই আগমন কোনো দুর্ঘটনার আগমন ছিল কি? চলুন দেখা যাক। এই যে ভাই, $2 লাখ বন্দোবস্ত করতে পেরেছি আমি। ভেবে নে যে কারুর থেকে ধার করেছি আমি। দেখ, তোর কথায় টাকাটা লাগাচ্ছি। যদি আমি ডুবে যাই না, তাহলে একদম শেষ হয়ে যাব আমি। আরে বাবা, তুই টেনশন কেন করছিস? সন্ধ্যের মধ্যে আমি তোকে এর 2 গুণ টাকা তোকে ফিরিয়ে দেব। না না, তোকে তো আমি বিশ্বাস করি। ঠিক আছে, আমি সন্ধেবেলা তোর জন্য অপেক্ষা করব। ঠিক আছে, সন্ধ্যেবেলা দেখা হবে। ঠিক আছে। বড় মা, আপনার আনাজের এই হলো পুরো টাকা। এইবার এত কম টাকা? কোথাও কিছু ভুল হচ্ছে না তো? আরে না না বড় মা, এবার তো তেমন ভালো বর্ষা হয়নি। আপনার জমি থেকে যে ফসল পেয়েছি সেসব বিক্রি করে এই টাকা পেয়েছি। এতটুকু ভরসা তো আপনি আমার ওপর করতেই পারেন বড় মা। ঠিক আছে, পরের মাসে আমি গ্রামে যাচ্ছি। আচ্ছা বড় মা, নমস্কার। ওষুধ খেয়েছো তুমি? না না, ভুলে গেছি, এক্ষুনি খাচ্ছি। রুচি, আচ্ছা এই সমস্ত জিনিস আর কতদিন চলবে? তুমি অসুস্থ, ভুলে যাওয়া তোমার একটা রোগ, আর তুমি ওষুধ খেতেই বারবার ভুলে যাচ্ছ। কি করে হচ্ছে এসব? দেখো রুচি, আমাদের দোকান এমনিই লসে যাচ্ছে। দোকান থেকে 1 টাকাও লাভ হচ্ছে না। আমি অন্য একটা দোকান কেনার চেষ্টা করছি, অন্য একটা ব্যবসা করার চেষ্টা করছি। তার জন্য আমার কাছে টাকা পয়সা কিচ্ছু নেই। তার উপর প্রত্যেক দিন তোমার এই কোনো না কোনো নাটক লেগেই আছে। আমি তো ইচ্ছে করে করি না এটা, মনে থাকে না আমার কিছু, ভুলেই যাই। তাহলে কি করব বলো? প্রাণ দিয়ে দেবো নিজের? তোমরা সবাই আমাকে সবসময় শোনাতে থাকো, আমারও তো খারাপ লাগে। যতই বুঝে শুনে করার চেষ্টা করি ততই ভুল হয়ে যায়। আমি কি করব? আরে খেয়াল তো আমার রাখা উচিত ছিল। যদি একবারের জন্য আমি জানতে পারতাম যে বিয়ের পরে এই রোগটা তোমার আরো বেড়ে যাবে, তাহলে আমি তোমাকে... দেখো রুচি, আমার কথাটা বোঝার একটু চেষ্টা করো। আমি কোনোভাবেই চাই না যে মা কোনো একটা সুযোগ পাক তোমার উপর বা আমার উপর কোনো দোষ দেওয়ার। বর্দার এমনি চাকরি চলে গেছে, ও এখন পুরোপুরিভাবে চেষ্টা করবে মাকে নিজের আয়ত্তে আনার। আর বৌদিও মায়ের আঁচল ধরে তোমার উপর দোষারোপ করবেই। দেখলে তো আজকে কিভাবে বললো যে বাড়ি থেকে তোমরা বেরিয়ে যাও। প্রিয়ম, তুমি ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। আমি তোমার কথা বুঝবো না তো কার কথা বুঝবো? আমি পুরোপুরি চেষ্টা করব যে আমার জন্য যেন তোমাকে কোনো সমস্যার মধ্যে পড়তে না হয়। দেখো রুচি, তুমি শুধু যে করেই হোক মায়ের মন জয় করো।
আমাদের গ্রামে অনেক জমি জায়গা আছে, কিন্তু মা ওগুলো বিক্রি করতে চায় না। আর আমি ওই জমি জমা বিক্রি করে এখানে একটা নতুন ব্যবসা শুরু করতে চাই। শুধু যে করেই হোক তুমি মায়ের মন জয় করো। তুমি তুমি বুঝতে পারছো তো? আমি বুঝতে পেরেছি। এখন আমি গিয়ে ওষুধটা খাই, নাহলে আমি আবার ভুলে যাব। ঠিক আছে। দরজা বন্ধ করেছো তো? হ্যাঁ, আমি গিয়ে লাগিয়ে এসেছি। আরে কি হলো, চোর সব চুরি করে টাকা পয়সা নিয়ে গেছে, আমার সর্বনাশ করে দিল। আমি একেবারে নিঃস্ব হয়ে গেলাম। আমার সমস্ত টাকা পয়সা চুরি করে নিয়ে গেল। চলো চলো গিয়ে দেখি। চলো মা। হে ভগবান, আমার সব টাকা পয়সা চুরি করে নিয়ে গেল। আরে মা, চোর বাড়িতে এলো কি করে? চোর কি করে এলো তা আমাকে কেন জিজ্ঞেস করছিস? তুই তো নিজের বউকে জিজ্ঞেস কর যে ও দরজা কেন খুলে রেখেছিল। আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম তো কি দরজাটা বন্ধ আছে কিনা, তুমি বললে দরজা বন্ধ করেছো। তাহলে এই বাড়িতে চোর ঢুকলো কি করে বলো? তুমি জানো তুমি কত বড় ভুল করেছো? আমাদের ভাগ্য ভালো যে চোর শুধু চুরি করে চলে গেছে। মাকে যদি কিছু করে চলে যেত তাহলে আমরা লোককে কি জবাব দিতাম? প্রিয়ম, এবার কিন্তু জল অনেক দূর গড়িয়ে গেছে। এবার এই বাড়িতে হয় ও থাকবে, নয়তো আমরা। তুমি তো শুধু একটাই গান গেয়ে যাচ্ছ, আমি এই বাড়ি ছেড়ে চলে যাই। আরে কে জানে যে রুচিরই অসুস্থতার বাহানায় এই বাড়িরই কোনো সদস্য চুরিটা করেছে। তোর মুখ সামলে কথা বল প্রিয়ম। বাবা কাকা তোমরা লড়ছো কেন? আরে কি করছোটা কি তোমরা? আরে পাগল হয়ে গেছিস তুই? তুই তোর দাদার গায়ে হাত তুলছিস। আরে যার জন্য বাড়িতে এত কিছু ঘটছে তাকে তুই কিছু বলছিস না কেন? আর তোরা দুজন নিজেদের মধ্যে ঝগড়া করছিস। সবার আগে ওকে এই বাড়ি থেকে বার করে দে। আরে থামো তুমি। খবরদার, কেউ যদি রুচিকে বাড়ি থেকে বের করে দেওয়ার ব্যাপারে একটা কথাও বলেছে, বিয়ে করে এনেছি আমি ওকে, ভালোবাসি ওকে। আর কেউ যদি ওকে কোনো ব্যাপারে কোনো দোষারোপ করে তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, মনে রেখো সবাই। কাকিমা তুমি একদম চিন্তা করো না। আমার উপর সবাই রেগে রয়েছে, এমনকি ও রেগে রয়েছে। যদি আমি ওর স্ত্রী না হতাম তাহলে ও তো বাড়ি থেকেই বার করে দিত। এবার আমি কি করব? কাকিমা তোমাকে কেউ ভালোবাসুক আর না বাসুক, কিন্তু আমি তোমাকে খুব ভালোবাসি। কাকিমা তুমি নিজেকে কখনো একা মনে করো না, আমি সবসময় তোমার খেয়াল রাখবো।
আর এটা কি করছো? আই এম সো সরি। আসলে আমি তুমি যাও এখান থেকে, যাও। আরে কিন্তু তুমি তো বলেছিলে যে টাকা ডাবল হয়ে যাবে, তাহলে ডুবলো কি করে? হ্যাঁ হ্যাঁ বলেছিলাম, কিন্তু প্রত্যেকবার তো টাকা ডবল হয়ে যাবে না। এবার তো তোমার কপালই খারাপ ছিল, আর তার উপর তুমি দেনার দায়ে ডুবে আছো, বুঝেছো? দেনা? কিসের দেনা? তুমি তো খালি নিজের টাকাই হারোনি, এর সাথে আরো 10 লাখ টাকাও হেরেছো। 10 লাখ? আর এই হেরে যাওয়া টাকা তোমাকে 2-1 দিনের মধ্যে শোধ করে দিতে হবে। কিন্তু আমাকে জিজ্ঞেস না করে তুমি এত টাকা লাগালে কেন? আমি এত টাকা কোথা থেকে জোগাড় করব? ভাই রমেশ, তুই তো আমার পরিস্থিতি ভালোই জানিস। টাকা তো শোধ করতেই হবে সত্যম। জুয়াতে হেরে যাওয়া টাকা কেউ নিয়ে পালাতে পারে না। 2 দিন সময় দিলাম আমি তোমায়, এর ফল কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। রমেশ, রমেশ! মা, আমার কিছু টাকা চাই। টাকা? টাকা কোথা থেকে পাবো? যা টাকা ছিল তোর বউয়ের জন্য চোর তা নিয়ে গেছে, এখন কোথায় পাবো টাকা? রোজই শুধু টাকা চাই, টাকা। মা, ওই গ্রামের জায়গাগুলো তুমি বিক্রি করছো না কেন? ওটা রেখে তো আমাদের কোনো লাভ নেই। বাবা বাবা, সমস্ত জমি বেচে সব টাকা তোকেই দিয়ে দি ফুর্তি করার জন্যে। বাহ বাহ বাবা, খুব ভালো কথা বলেছিস। তোর বাবা কত কষ্ট করে এই জমি কিনেছিল, এই বাড়ি বানিয়েছিল, আর তুই বলছিস আমি এইসব বেচে রাস্তায় গিয়ে দাঁড়াই আর সব টাকা তোদের দিয়ে দিই? আরে আমি একটা টাকাও তোদের দেব না, না তোকে না অন্য কাউকে। হ্যাঁ, সব জানি আমি। এই টাকা পয়সা তুমি কাকে দিতে যাও সবকিছু আমি ভালো করে জানি। এই নাটকটা আমার সামনে করো না তুমি। নাটক করছি আমি? এতদিন আমি তোকে এই শিক্ষা দিয়েছি? আর নতুন করে কিছু শেখানোর দরকার নেই, অনেক শিখিয়েছো তুমি আমাকে, আমি সব জানি। আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে সব টাকা পয়সা সম্পত্তি সত্যম দাদাকে দিয়ে দিতে চাও তুমি? তুমি কি ভাবো আমি কিছু বুঝি না, কোনো কিছু দেখতে পাই না আমি? রুচির নামে যে নতুন নতুন নাটকগুলো হচ্ছে না, সেই নাটকগুলো আমি সফল হতে দেবো না। নিজের ভাগের সম্পত্তি আমি নিয়েই ছাড়বো। আমিও দেখতে চাই আমার ভাগের সম্পত্তি তুমি অন্য কাউকে কি করে দাও। যা যা, দেখে নিস তুই। আমি তোকে কিচ্ছু দেব না, একটা কানা করিও তোকে দেব না। আমিও দেখবো আমার ভাগের সম্পত্তি তুমি কি করে না দাও, আমিও দেখবো। কি হয়েছে সাগর? দরজা কেন বন্ধ করলে? বেশ কিছুদিন ধরে একটা কাজ বাকি ছিল, আজ ভাবলাম সেটাকে পুরো করেই নি। এটা কি করছো তুমি? হ্যাঁ, ছাড়ো আমাকে, আমি কিন্তু চিৎকার করব। যত খুশি তুমি চিৎকার করো, বাড়িতে তো কেউ নেই, কে শুনবে তোমার কথা? কাকিমা, এমনিতেই তো তুমি অসুস্থ, তার ওপর প্রিয়ম কাকা আর বাড়ির বাকি লোকেরাও তোমার ওপর অসন্তুষ্ট। যদি আমার বিরুদ্ধে তুমি মুখ খোলো বা কাউকে কিছু বলো, তাহলে তোমার কথা বিশ্বাস কে করবে? আমি সবাইকে বলে দেব যে তুমি অন্য কারোর দোষ আমার ওপর চাপাচ্ছ।
কাকাকে তো বাবা এমনিতেও পছন্দ করে না। এবার তুমি ভাবো কাকিমা, আমি তো বলবো তোমার চুপ থাকাটাই ভালো। বাসনার খিদে সম্পর্কের মর্যাদা বোঝে না, বাসনার খিদে বয়সের মর্যাদা বোঝে না, বাসনার খিদে জামা কাপড়ের পরিমাপ বোঝে না। যদি কিছু বোঝে তা হলো শারীরিক খিদে। যদি শরীরের খিদে সম্পর্কের মাহাত্ম্য বুঝতো, তো এক 18 বছরের ছেলে তার মা সমান কাকিমাকে ধর্ষণ করতে পারত না। সাগরের কথা রুচির মনে নাড়া দেয়, কিন্তু রুচিও এই কথাটা জানতো যে ওর কথা না তোর স্বামী প্রিয়ম মানবে আর না ওর বাড়ির লোক। রুচি একা ছিল, আর এরই সুযোগ নিয়েছিল সাগর। এবার কি হবে ভেবেছো? কোত্থেকে জোগাড় করবে তুমি এতগুলো টাকা? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। শোনো, মনে হচ্ছে মাকে বলা উচিত, মা যদি কিছু টাকা দিয়ে সাহায্য করতে পারে। মা আর সাহায্য সেসব ভুলে যাও। মা যদি সাহায্য করতেই চাইতেন তাহলে গ্রামের জমি কবে বেচে দিয়ে আমাদের সবার ভাগ দিয়ে দিতেন। কিন্তু যতদিন উনি বেঁচে আছেন, না ওই গ্রামের জমি বিক্রি হবে আর না আমাদের অবস্থার পরিবর্তন হবে। জ্বলে গেল, মেরে ফেললো আমাকে, জ্বলে গেল। মেরে কি হলো ঠাকুমা? দেখ আমার পা পুড়িয়ে দিয়েছে। মা? হে ভগবান, আমাকে মা? পুড়িয়ে মেরে ফেলবে না। মা কি হয়েছে মা? এই বাড়িতে আমার কোনো শত্রু আছে, আমি জানি সে কে, কিন্তু ভগবান আছে আমার সঙ্গে, আমাকে আরে কি বাঁচিয়ে হয়েছে সেটা তো রাখবে। বলবে মা। ঠাকুমা স্নান করতে গিয়েছিল, গিজার অন ছিল, তাই ঠাকুমার পা পুড়ে গেছে। কে গিজার অন করেছিল? কে? এই করেছে, আর কে করবে? ওই তো চায় যে মায়ের কিছু একটা হয়ে যাক। কিন্তু আমি তো বাথরুমে যাইনি। আর গেলেও যেন তোমার মনে থাকতো। আরে আমি যত সামলানোর চেষ্টা করছি তুমি সবকিছু ভেস্তে দিচ্ছ। ব্যাস, এবার অনেক হয়েছে। এই প্রত্যেক দিনের নাটক এবার আমাকেই শেষ করতে হবে। সবাই আমার পেছনে পড়ে রয়েছে, কেউ আমার রোগটা বোঝার চেষ্টাই করছে না। যেই সুযোগ পাচ্ছে শুধু নিজের রাগটা আমার উপর বার করছে। আমার কোনো সম্মান রইল না, আর সেটারই সুযোগ নিয়েছে সাগর। কিন্তু এবার অনেক হয়েছে, এখন আমি আর আমার সঙ্গে কোনো অন্যায় হতে দেব না। আমি এসব চুপ করে সহ্য করব না। এই লাশ সবার প্রথমে কে দেখেছে? ওই দেখেছে ইন্সপেক্টর সাহেব, আর আমার তো মনে হয় যে ওই মেরেছে মাকে। কি সব উল্টোপাল্টা বলছো তুমি বৌদি? যা খুশি তাই বলো না। এমন কি ভুল বলেছে ও? এতদিন ধরে ওই তো মাকে মারার চেষ্টা করছিল। কাল রাত্রে সুযোগ বুঝে ওই নিশ্চয়ই মাকে খুন করেছে। এর আগেও অনেকবার ও মাকে মারার চেষ্টা করেছে। যখন খুন হয়েছে তখন আপনি কোথায় ছিলেন? আমি আবার ঘরে ছিলাম, আপনি ওকে জিজ্ঞেস করুন। বলো না, রাতে আমি তোমার সঙ্গেই ছিলাম তো। হ্যাঁ 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 ইন্সপেক্টর স্যার, ও
আমার সঙ্গে শুয়েছিল, কিন্তু কিন্তু কি? কিন্তু ও পরে ছাদে চলে গিয়েছিল। রুচি বলছিল যে ওর গরম লাগছিল। এটা কি বলছো তুমি? আমি তো তোমার সঙ্গে শুয়েছিলাম। এইটাই তো তোমার সব থেকে বড় সমস্যা, তুমি কিছু মনেই রাখতে পারো না। তুমি নিজেই তো বলেছিলে আমাকে যে তুমি শোয়ার জন্য ছাদে যাচ্ছ, গরম লাগছে তোমার। ও বলেছিল আমাকে। ম্যাডাম, আপনি বলছেন যে আপনি নিজের ঘরে ছিলেন, কিন্তু আপনার স্বামী বলছে যে আপনি ছাদে শুতে গিয়েছিলেন। সত্যিটা কি ম্যাডাম? আমি সব ভুলে যাই, কিন্তু আমার মনে আছে আমি ঘরেই ছিলাম। কি করে মনে থাকবে? ভুলে যাওয়ার রোগ আছে তো তোমার, আর এই রোগটা নিয়েই তোমার আর মার সব সময় ঝগড়া হতো। রাত্রে সুযোগ বুঝে তুমি মাকে খুন করেছো। ইন্সপেক্টর স্যার, আমার বইয়ের ভুলে যাওয়ার রোগ আছে, এটা আমি মানছি, কিন্তু ও আমার মাকে খুন করতে পারে না, এটা আমি মানতে পারবো না। খুন কে করেছে কে করেনি এটা তো পোস্টমর্টেম রিপোর্টেই জানতে পেরে যাব। আর এমনিতেও যে ছুরিতে খুন করা হয়েছে ওটা আমাদের কাছে আছে। আঙুলের ছাপ থেকে জানতে পারবো কে খুন করেছে। আপাতত ম্যাডাম আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। বিজয়, তুমি কিছু বলছো না কেন? ম্যাডামকে থানায় নিয়ে চলো। छोड़ो ना। আরে ডাক্তারবাবু, বসুন আপনি। এই নিন। এই পোস্টমর্টেম রিপোর্টে আমি বিশেষ কিছু জিনিস লক্ষ্য করেছি, তাই আমি নিজেই চলে এলাম। স্যার, এই পোস্টমর্টেম রিপোর্টে মৃত্যুর কারণ ছুরি দিয়ে করা আঘাত, আর মার্ডার মোটামুটি রাত 12টা থেকে 1টার মধ্যে করা হয়েছে। আর রিপোর্টে এটাও রয়েছে যে ছুরির গায়ে যে আঙুলের ছাপ পাওয়া গেছে সেটা রুচির আঙুলের সঙ্গে ম্যাচ হয়েছে। তাহলে তো পরিষ্কার হয়ে গেল যে খুন রুচি করেছে। রুচির অসুস্থতার জন্য ওর শাশুড়ি সবসময় বকাঝকা করত, আর ওই বকাঝকার জন্য রেগে গিয়ে একদিন রুচি নিজের শাশুড়ির মুখ সারা জীবনের জন্য বন্ধ করে দিল। কিন্তু আরও একটা বিশেষ ব্যাপার রয়েছে যেটার জন্য আমাকে এখানে আসতে হলো। হয়তো যে দৃষ্টিকোণ থেকে আপনি কেসটাকে দেখছেন সেই দৃষ্টিকোণই বদলে যায়। ডাক্তারবাবু, পরিষ্কার করে বলুন তো আসল কারণটা কি আছে? অফিসার, রুচি আনুমানিক 23-24 বছরের একটি মেয়ে, আর যে ছুরি দিয়ে মার্ডার হয়েছে সেটার সাইজ বেশ বড়। রুচি যদি খুন করতেই চায় তাহলে এরকম হাতিয়ার কেন বেছে নেবে যেটা কেউ ঠিক করে ধরতেও পারবে না? আর দ্বিতীয় ব্যাপার, আর এই কথাটাও সত্যি যে ছুরির ওপর যে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে সেগুলো রুচির, কিন্তু সেগুলো রুচির লেফট হ্যান্ডের ফিঙ্গারপ্রিন্ট। কিন্তু ডাক্তারবাবু, যে ফিঙ্গারপ্রিন্টটা পাওয়া গেছে সেটা তো রুচির। হ্যাঁ, সেটা সত্যি, কিন্তু আমি তবুও এটা বলবো যে নিজের সব কাজ করার জন্য নিজের রাইট হ্যান্ড ব্যবহার করে থাকে, সে খুন করার জন্য নিজের লেফট হ্যান্ড কেন ব্যবহার করবে? আরও একটা কথা অফিসার, খুনি যে আঘাত করেছিল সেটা মাত্র একবারই করেছিল, ব্যাস। আর পুরো ছুরিটাই মৃত ব্যক্তির পেটে ঢুকে গিয়েছিল। মানে বলতে চাইছি এত জোরে আর এত শক্তি প্রয়োগ করা হয়েছিল মারার জন্য যে দ্বিতীয়বার মারার প্রয়োজনই হয়নি। তার মানে ডাক্তারবাবু এটাই হলো যে আপনি বলতে চাইছেন যে একজন 23-24 বছরের মেয়ে নিজের বাঁ হাতে উল্টো হাতে ছুরি নিয়ে যদি কাউকে একেবারে পুরো শক্তি দিয়ে মারতে চায় তাহলে এটা সম্ভব নয়। এক্স্যাক্টলি, এই মার্ডার অন্য কেউ করেছে। তার মানে রুচিকে দোষারোপ করা হচ্ছে। রাইট। কিন্তু এটা কে করতে পারে? বিজয়, ইয়েস স্যার। একটা কাজ করো, তুমি সত্যম আর ওদের পুরো পরিবারের লোকের ওপর নজর রাখা শুরু করো। কে কখন কোথায় যাচ্ছে, কার সঙ্গে দেখা করছে, সবকিছু দেখো। কারণ এই খুন করে কেউ না কেউ অবশ্যই এর থেকে লাভ উঠাতে চাইছে, কিন্তু সে কে হতে পারে? সরি ভাই রমেশ, তোমার টাকাটা ফেরত দিতে অনেক বেশি সময় লাগলো, কিন্তু তুমি তো জানো আমার মার কি হয়েছে। হ্যাঁ ভাই, তোর মায়ের সাথে খুব খারাপ হয়েছে। যাক, আমি ফোন রাখছি। ভালো হয়েছে যে ওর টাকাটা সময় ফেরত দিয়ে দিয়েছি, নয়তো কে জানে কি হতো। যা হয় তা ভালোর জন্যই হয়। একবার ভেবে দেখো, এ তো ভাগ্যের ব্যাপার। মা যে জমিটা আমাদের বেচতে দিচ্ছিলেন না, সেটাও বিক্রি হয়ে গেল। হ্যাঁ, ঠিক বলেছো তুমি।
হ্যালো, হ্যাঁ, আচ্ছা শোনো, আমি কাল সন্ধ্যের মধ্যে পৌঁছে যাব। এর মধ্যে তুমি ক্লায়েন্টের সঙ্গে কথা বলে নিও যে আমি কালকের মধ্যেই টাকা পয়সা দিয়ে দোকানটা কিনে নেব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। এসব কি বলছেন আপনি? যদি আপনি ছুরিটা পেয়ে থাকেন তাহলে নিশ্চয়ই তাতে রুচির আঙুলের ছাপও পেয়েছেন। একদম, আঙুলের ছাপ তো রুচিরই আছে, কিন্তু এই খুন রুচি কিন্তু করেনি। এ খুন অন্য কেউ করেছে, আর যে এই খুনটা করেছে সে এখন এখানে উপস্থিত আছে। তোর নিজের মায়ের মতো কাকিমার সম্মান নষ্ট করতে লজ্জা করলো না? এসব কি উল্টোপাল্টা কথা বলছেন আপনি ইন্সপেক্টর স্যার? একদম ঠিক কথা বলছে। এই ছেলেটা সম্মান নষ্ট করেছে আমার, ধর্ষণ করেছে আমাকে। কি তুই নিজের মা সমান কাকিমার সঙ্গে এই নোংরা কাজটা করতে পারলি? আমি তোকে ছাড়বো না, মেরে ফেলবো তোকে এখানে, ছাড়বো না। তুমি যদি তোমার বউয়ের কষ্টটা বুঝতে আর ওর সঙ্গ দিতে, তাহলে আজ এই দিনটা দেখতে হতো না। তুমি কখনো জানার চেষ্টা করনি যে আমি বাড়িতে কিভাবে থাকি। তুমি তো শুধু নিজের সম্পত্তি আর নিজের স্বার্থের কথাই ভেবে গেলে, আর তার জন্য তুমি সবসময় আমার মুখটা বন্ধ করে রাখতে। আমি কোথায় যেতাম, কাকে বলতাম? কিন্তু এসবের সঙ্গে আমার মায়ের খুনের কি সম্পর্ক? সম্পর্ক তো আছেই, কিন্তু যেভাবে সাগর রুচির অসুস্থতার সুযোগ নিয়ে তার সম্মানহানি করেছে, তেমনি আরো একজন ব্যক্তি উপস্থিত আছে যে রুচির অসুস্থতার সুযোগ নিয়ে যে এই সমস্ত খুনের প্ল্যান করেছে। কি বলছেন ইন্সপেক্টর সাহেব? রুচি যদি মাকে খুন না করে তাহলে কে করেছে? খুনি কিন্তু খুবই চালাক। রুচি বাড়ির সমস্ত কাজকর্ম করে, এটা তো সবাই জানে। তার জন্য রুচির আঙুলের ছাপ ছুরির উপরে খুব সহজেই পাওয়া যাবে, আর খুনি আঙুলের ছাপটা সুরক্ষিত রেখেছে, আর সেই সুযোগেই ওই ছুরি দিয়ে খুন করে। কিন্তু যেভাবে এই খুনটা হয়েছে, রুচি যে খুন করেনি এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। তো প্রশ্ন হলো খুনটা কে করেছে, আর রুচিকে এই অপরাধে ফাঁসিয়ে দিয়ে কার লাভ হতে পারে? আর যে খুন হয়েছে তার মৃত্যুর পর কার লাভ হতে পারে? দুদিন আগে আপনার মায়ের মৃত্যু হয়েছে, আর আপনি গতকালই আপনার গ্রামের সমস্ত জমি বেচে দিয়েছেন, আর তার সাথে আপনি 10 লাখ টাকার ঋণও শোধ করে দিয়েছেন। রুচিকে যখন আমি জেরা করি তখন আমি বুঝতে পারি যে আপনার মার কোনো জমি বেচার ইচ্ছে ছিল না, একদম না। আর যখন আমরা তোমাদের দুই ভাইয়ের খোঁজ নিই তখন আমরা জানতে পারি যে তোমায় বন্ধু রমেশের 10 লাখ টাকা ঋণ শোধ করতে হবে, আর তোমার নতুন ব্যবসা শুরু করবার জন্য টাকা চাই। নিয়ে চলো সবাইকে থানায়, সেখানেই ওরা নিজের মুখ থেকে বলবে যে আসল খুনিটা কে। আমি বলছি ইন্সপেক্টর, আমি নিজে আমার মাকে খুন করেছি, আমি মেরেছি আমার মাকে। কি করতাম আমি বাধ্য হয়েছি, আমার চাকরি চলে গেছিল, আমার টাকার খুব দরকার ছিল, আর স্যার আমার উপর 10 লাখ টাকার দেনা ছিল ইন্সপেক্টর, আর
আমার মাকে আমি অনেক বুঝিয়েছিলাম, কিন্তু না তো মা বুঝতে পারছিল, আর না জমিটা বিক্রি করতে দিচ্ছিল। আর সেই জন্য আমি মাকে মেরে ফেলেছি স্যার। রুচিকে কেন ফাঁসিয়েছিলিস বল বল। রুচির ভুলে যাওয়ার অসুখটার ব্যাপারে সবাই জানতো স্যার। ওর ভুলের জন্য ও মাঝে মাঝেই মার কাছে বকা খেত। মা ওকে পছন্দ করতো না স্যার, আর সেই জন্য ওর এই অসুখটার সুবিধা নিয়ে আমি ওকে ফাঁসিয়ে দিয়েছিলাম। আচ্ছা, তুই তো রুচির স্বামী তাই না? তাহলে তোর দাদার সঙ্গে ষড়যন্ত্রে কেন অংশ নিয়েছিলিস? হ্যাঁ বল। ইন্সপেক্টর স্যার, আমি আমি আমার মায়ের খুনের ব্যাপারে কিচ্ছু জানি না, কিন্তু যেদিন সকালে আপনারা আমাদের বাড়িতে এলেন আর সবাই মিলে রুচিকে দোষারোপ করছিল, তখন আমার মাথায় একটা আইডিয়া এলো। আমি ভাবলাম এটাই সঠিক সময় রুচি থেকে দূরে চলে যাওয়ার। আমি শুধু সুযোগের সদ্ব্যবহার করেছি ইন্সপেক্টর স্যার, আর কিচ্ছু করিনি স্যার। আমাকে ছেড়ে দিন স্যার, আমাকে যেতে দিন স্যার, আমি আর কিচ্ছু করিনি স্যার। আমি আর কারোর উপর নয়, শুধু তোমার উপর ভরসা করতাম। ভালোবাসতে না তুমি আমায়? সবার সঙ্গে ঝগড়া করে আমায় বিয়ে করেছিলে। বাড়িতে সবাই আমায় বকতো, আমি সবার বকা শুনতাম, কারণ আমি জানতাম যে আমার ভুল। কিন্তু আমি এটাও জানতাম যে তুমি আমার পাশে থাকবে। সবাই আমায় ঠকিয়েছে, সবাই। রুচি অসুস্থতার কারণে ভুলে যায়, আর এই ব্যাপারটা তুই ভালো করেই জানতিস। হ্যাঁ, আমি সেটা জানতাম, আর আমি সেই অসুস্থতার সুযোগ নিতে চাইছিলাম। যে ভুলগুলো কাকিমা করতো না সেগুলো আমিই করে দিতাম। আর আমি এটাও জানতাম যে সবাই কাকিমার ওপর চেঁচামেচি করে, আর তাই আমি কাকিমার ওপর যা করেছি সেটা বাড়ির কেউই বিশ্বাস করবে না। মায়ের ঘর থেকে টাকাটা তুমি চুরি করেছিলে না? তোমাকে নিজের ছেলের মতো ভাবতাম আমি ভাবতাম যে তুমি আমাকে একমাত্র বোঝো, কিন্তু তুমি তো মা ছেলের সম্পর্কটাকেই বদনাম করে দিয়েছো। একটা তীর দিয়ে দুটো শিকার করবার লোভে সত্যম অপরাধী হয়ে যায়। ও শুধুমাত্র নিজের মাকেই হত্যা করেনি, রুচির মতন একজন নিরীহকেও ওর মাকে হত্যা করবার অপরাধে ফাঁসিয়ে দিয়েছিল। বন্ধুরা, এই ঘটনা আটকানো সম্ভব হতো যদি সত্যম জুয়াতে টাকা না লাগাতো। তাহলে এই ঘটনা আটকানো যেত যদি সত্যম আর প্রিয়ম মিলে নিজের মাকে তাদের আর্থিক অবস্থার কথা বলতো। রুচির ধর্ষণও আটকানো সম্ভব হতো যদি তার স্বামী প্রিয়ম তার মানসিক অবস্থাটা একটু হলেও বুঝতে পারত। কিন্তু এরকম হয়নি, এবং এর পরিণতি খুবই ভয়ানক ছিল। বন্ধুরা, এর সাথেই আমি অমিত পাচৌরি ক্রাইম অ্যালার্টের এই এপিসোড থেকে বিদায় নিচ্ছি। কথা দিলাম আগামী সপ্তাহে আবার উপস্থিত হব কোনো চাঞ্চল্যকর ঘটনার সঙ্গে নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সাবধানে থাকুন, বিকজ ইটস বেটার বি সেফ দ্যান সরি।